হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে একটা সাইকো ওয়ার্ল্ডে স্বাগত। এমন একটা ওয়ার্ল্ড যেখানে সব শালায় সাইকো। ওদের জানের পরোয়া নেই, দেহের পরোয়া নেই, চোখের পরোয়া নেই, হাতের পরোয়া নেই, বিচির পরোয়া নেই। ওরা খালি আছে কাকে কিভাবে মারা যায়, কাকে হারাবে, কার বিচি শেষ করে। এপিসোডের শুরুতে আমরা সেনশেনের ডোজোর সিন দেখতে পাই, মানে যে সিন থেকে দ্বিতীয় এপিসোড শেষ হয়েছিল। তো এখানে ডোরিয়ান এসে বলে, এই হালার পো, তোর বাপ ডোপো ওরুচি কোথায়? ওর সাথে আমি দেখা করতে চাই। তো তখন ডোপো ওরুচির যে ছেলে কাটসুমি, সে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে তুমি জুতা খোলো এবং তুমি এই ডোজোর মাঝখানে আসো, মানে ফাইটের জন্য আর কি আহ্বান করছে। তো এই কথা শুনে ডোরিয়ান করে কি ওর জুতা খুলে উল্টো কাটসুমির দিকে ছুড়ে মারে। আর এরপর কাটসুমি যখনই জুতার দিকে তাকিয়ে ডিস্ট্রাক্ট হয়ে যায়, তখনই কাটসুমির মুখের মধ্যে জোরে একটা লাথি মারে। বাট কাটসুমি তখন দ্রুত উঠে ডোরিয়ানের উপর আক্রমণ করে, যে কারণে ডোরিয়ান নিচে পড়ে যায়। আর তখনই সাইকো ডোরিয়ান করে কি নিচ থেকে মনে করে ডোজোর ফ্লোর ভেঙে একটা কাঠের টুকরো উঠিয়ে কাটসুমির গলায় ছুঁড়ে মারে। তো বুঝতেই পারছো সিনটা কি দৃশ্য ভাই। কাটসুমির গলা দিয়ে প্রচন্ড রক্ত পড়তে থাকে। আর এরপর ডোরিয়ান সেখান থেকে চলে যেতে থাকে। আর যাওয়ার সময় বলে, ডোপো হচ্ছে তোমার বাবা, তাই না? এই কারণে আমি অবশ্যই ওর সাথে দেখা করব, এবং ওর বিচি এখন থেকে আর ওর বিচি নয়, ওটার উপরে আমার অধিকার চলে এসেছে। কিন্তু ও যখন চলে যাচ্ছিল তখন ওর সামনে রেড শু চলে আসে, আই মিন ওই চাইনিজ সবচেয়ে নাম করা মার্শাল আর্টিস্ট। আর সে বলে, ওয়াংচিং পাং, তোর কি মনে হয় তুই মাত্র যা করলি এত সহজ এখান থেকে চলে যেতে পারবি? হালারপুর আয়, এখন ওই ডোজোর মধ্যে আয়, তোর সাথে লড়াই করবো। কিন্তু এই কথা শুনেই ডোরিয়ান করে কি ডোরেমনের মতো কান্না করতে শুরু করে। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এরকম নৃশংস সাইকো একটা লোক হঠাৎ করে কান্না শুরু করলো কেন। আর তখনই ডোরিয়ান করে কি ওর নাকের একটা চুল ছেড়ে আর সেটাকে অনেক স্পিডে ফু দিয়ে রেড সোর চোখের দিকে ছুড়ে মারে। কিন্তু ওই চুলটা রেড সোর চোখের মধ্যে যখন ঢুকেই যাবে তখনই রেড সোকারিকে একটা ফ্লিপ জাম করে, বেশ কয়েকবার ফ্লিপ জাম করে ঘুরে উল্টো ডোরিয়ানকে কিক করার চেষ্টা করে। তো এই কারণে সবাই মনে করে যে আক্রমণটা প্রথমে হয়তো রেড শুই করেছে, বাট তার আগে সবার চোখের অলক্ষে ডোরিয়ান কিন্তু সেই চুলটাকে একেবারে একটা তীরের মতো রেড শুর চোখের দিকে ছেড়ে মেরেছিল। আর আমরা দেখতে পাই সেই চুলটা তীরের মতো গিয়ে একবারে রেড শুর চোখের উপরে গিয়ে লেগে রয়েছে। আর একটু গেলে রেড শুর চোখটাই চলে যেত। আর এই দৃশ্য দেখে আমার ছোটবেলার একটা কথা মনে পড়লো। এই জায়গায় যদি আমি এই কথাটা না বলি তাহলে আমি জীবনে এই কথা বলার সুযোগ পাবো না। তো যাই হোক, আমি একটু বলি, একটু দাঁড়াও। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি আর আমার মামাতো ভাই, হুদাই কোনো কাজ নাই, নানুর বাড়িতে মনে করো কাঠমিস্ত্রিরা কাজ করছে, টিনের বাড়ি হচ্ছে। তো আমরা দুই ভাই করেছিলাম কি, দুইটা তক্তা নিয়ে প্যারাক আছে না, প্যারাক নিয়ে ব্যাডমিন্টনের মতো খেলছিলাম। তো এই পাশ থেকে আইমার ওপাশ থেকে মারে। তো ওই পাশ থেকে যখন একটা মেরেছে, সে একটা ডাইরেক্ট এসে আমার চোখের নিচে লেগে গেছিল, একবার গেঁথে গিয়েছিল, অল্পের জন্য চোখটা বেঁচে গিয়েছে, ঠিক এরকম রেড শুর মতো। তো এই প্যারাকের দাগটা আমার এখনো রয়েছে। চিন্তা করো কিরকম আজের লোক, আমিও কিন্তু কম সাইকো নই। যাই হোক, রেড শু তখন বলে, এই ছিল ফাইট, এখনো শেষ হয়নি। কিন্তু ডোরিয়ান তখন একটা মালের বোতল বের করে এবং সেখান থেকে কিছু মনে করে মদ মাটিতে ফেলে বাকি অংশটা শেখায়। আর বলে, আমি তোমার সাথে ফাইট করবো, কিন্তু এখন আমি একটু ব্যস্ত আছি, অন্য সময় ফাইট করি, ঠিক আছে? আর এরপরে সে কয়েকটি লাইটারে আগুন জ্বালায় আর মুখ থেকে সেই অ্যালকোহল রেড শুর দিকে ছুড়ে মারে। বুঝতে পারছো, অ্যালকোহল তো জ্বালানি টাইপের। তো রেড শুর বডিতে আগুন লেগে যায়। তো এরপর যখন আগুনটা শেষ হয়ে যায় তখনই দেখা যায় ডোরিয়ান এখান থেকে উধাও হয়ে গিয়েছে। আর এটা দেখে ডোজোর প্রত্যেকটা লোক শকড হয়ে যায় যে এত ফাস্ট। কিন্তু রেড শুর প্রচন্ড পরিমাণে রেগে যায় যে আবার মুরগি চোরের মতো পালাইলি। তো এরপর সিন শিফট হয় আর আমাদের আনা হয় হচ্ছে আমাদের বাকি হানমার স্কুলে, যেখানে বাকির সাথে অন্যান্য ক্লাসমেটদের ফিটনেস পরীক্ষা হচ্ছে। তো এখানে তাদের 100 মিটার দৌড়াতে হবে, তারপর শর্ট বল ছুটতে হবে, লং জাম্প করতে হবে, চিন আপ করতে হবে এবং লাস্টে 1500 মিটার দৌড়াতে হবে। তো এটা শুনে বাকি মনে মনে চিন্তা করে, আমি যদি এই ব্যাপারটা সম্পর্কে ভালো মতো চিন্তা করি তাহলে এটাই আমার জীবনের প্রথম ফিটনেস পরীক্ষা। তো যাই হোক, এরপর 100 মিটার দৌড়ের প্রতিযোগিতার সময় চলে আসে। তো প্রতিযোগিতা যখন শুরু হয় বাকি নিজের চিন্তায় হারিয়ে যায়, কিন্তু ওই সুযোগে বাকি সব প্রতিযোগী অনেক সামনে চলে যায়। আর সবাই যখন চলে গিয়েছে তখন বাকিও ফুল স্পিডে দৌড়াতে থাকে, কিন্তু বাকি দৌড়াতে গিয়ে এত বেশি শক্তি ব্যবহার করে ফেলেছিল যে মাটি সেখানেই গর্ত হয়ে যায়, যেখানে বাকি বেশি দূরে যেতে পারে না। তো এই জন্য বাকিকে দেখে সবাই হাসতে থাকে। কিন্তু তারা যখন পেছনে তাকায় তখন দেখতে পায় যে বাকি যে জায়গায় দাঁড়িয়ে ছিল, মানে যেখান থেকে দৌড় শুরু করেছে, সেখানে মোটামুটি গর্ত হয়ে গিয়েছে, তুমি একটা স্ল্যাব দিয়ে টয়লেটে বসাতে পারবে। কিন্তু তখন আরেকটা স্টুডেন্ট বলে, হয়তো ওখানকার মাটি দুর্বল ছিল, এর জন্য এরকম হয়েছে। মানে বাকিকে আন্ডার এস্টিমেট করছে। কথা আছে না, গিয়েও যোগে ভিক পায় না। আর বাকির এইটা দেখে আমি যেটা বুঝতে পারলাম, বাকি যে আন্ডারওয়ার্ল্ডের এত বড় একটা ফাইটার, এটা বাইরের মানুষ খুব কমই জানে আর কি, ওর স্কুলের প্লাবান হয়তো খুব একটা যায় না। তো যাই হোক, এরপর টেনিস বল ছোড়ার পাল্লা আসে। তো এইখানে আমরা দেখি আমাদের বাকি করে কি শর্ট বলটা খাড়া উপরের দিকে মারে। তো বলতে মনে করে মাজা ঘাসে চলে যায়। এটা দেখে সবাই অবাক হয়, কিন্তু তারপরে এই পরীক্ষা আমাদের বাকি ফেল করে, কারণ বলটা তো সামনের দিকে স্ট্রেট মারতে হবে, ও উপরের দিকে মেরেছে। তো বাকি এটাতেও ফেল। তো এরপর লং জাম্প করার সময় আসে এবং বাকি এখানে এত জোরে জাম্প করে যে পুরো রেঞ্জেরই বাইরে চলে যায়। তো টিচার বলে, আমি এখন তোমাকে কিভাবে মার্ক দেবো, তুমি এত জোরে লাভ দিয়েছো, এরিয়ার বাইরে চলে এসেছো। তো এখানেও বাকির কোনো রেজাল্ট আসে না। তো এরপর চিন আপের সময় আমরা দেখতে পাই ক্লাসের একটা স্টুডেন্ট সর্বোচ্চ 50 বার চিন আপ করে। তো টিচার যখন ওই স্টুডেন্টের সাথে কথা বলছিল, এর মধ্যে মনে করে কয়েক সেকেন্ডের মধ্যে বাকি 50টা চিন আপ দেওয়া শেষ। তো এই কারণে কেউ দেখতেই পায় না যে ও চিন আপ দিয়েছে, এবং বাকি যখন বলে যে আমি তো 50টা চিন আপ দিয়েছি, কিন্তু স্যারও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, এবং উল্টো স্যার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে, তোরা কি কেউ দেখেছিস যে কয়টা চিন আপ করেছে? তো বাকি সব স্টুডেন্টরা বলে, না স্যার, আমরা তো দেখি নাই। তো এই কারণে বাকিকে আবারও 50টা চিন আপ দিতে বলা হয়, কিন্তু এবার বাকি এত জোরে চিন আপ করে যে লোহার পুরো বেশ বাকি অনেক উপর উঠে যায়। তো এটা দেখে সবাই অনেক শক হয়ে যায় যে হারামজাদা কি
খায় ভাই, ব্যাঙের মাংস খায় নাকি? কিন্তু এত কিছু করার পরও বাকি কোনো পরীক্ষায় কমপ্লিট করতে পারে না, মানে ও পাস করেন একটাও, এই জন্য রেকর্ডে কোনো জমা হয় না। আর এভাবে যদি চলতে থাকে তাহলে তো ফিটনেস পরীক্ষায় বাকি ফেল করবে। তো এরপর সময় আসে হচ্ছে 1500 মিটার দৌড়ের। তো বাকি তখন তাদের টিচারকে জিজ্ঞাসা করে, আচ্ছা 1500 মিটার দৌড়ের ওয়ার্ল্ড রেকর্ড বর্তমানে কত রয়েছে? তো এই কথা শুনে বাকি স্টুডেন্টরা মনে করে যে চিয়ার আপ করতে থাকে বাকিকে, এবং ওরা ভাবছিল যে বাকি নিশ্চয়ই ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দেবে, মানে বাকি ফেল করুক, কিন্তু ও যে শক্তি দেখিয়েছে বা যে সামর্থ্য দেখিয়েছে বুঝতেই পারছো, ওর উপর একটু আস্থা করা মানে স্বাভাবিক ব্যাপার। তো টিচার তখন বলে, বর্তমানে 1500 মিটার ওয়ার্ল্ড রেকর্ডটা আলামিনের দখলে রয়েছে। ও 3 মিনিট 26 সেকেন্ডে 1500 মিটার দৌড় কমপ্লিট করেছিল। তো তুমি যদি এটা করতে পারো তাহলে আলামিনের রেকর্ডটা ভেঙে যাবে। তো বাকি এটা শুনে বলে, আলামিন ওর রেকর্ড ভাঙতে পারবো না, এটা একটা কথা, কিন্তু রেকর্ড ভাঙো, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, আমি যদি এই রেকর্ড ভাঙতে পারি আমাকে সবগুলো পরীক্ষায় পাস করে দিতে হবে। তো এটা শুনে টিচার অনেক খুশি হয়ে যায় এবং বাকির কাছে আসে এবং বলে, তুমি যদি সক্ষম হও তোমাকে শুধুমাত্র পাস নয় পারফেক্ট স্কোর দেবো, তাও সারা বছরের জন্য। তো যাই হোক, এরপর 1500 মিটার দৌড় শুরু হওয়ার আগে আমাদের বাকি করে কি ওয়ার্ম আপ করে এবং তার যত ভারী জামা কাপড় গুলো ছিল জাঙ্গিয়া বাদে সবগুলো নিচে সাইডে রেখে দেয়। তো বাকির এখানে বডি দেখে সবাই তো অবাক হয়ে যায়, মানে দেখে মনে হচ্ছে পুরো মনে করো কি বলবো, মুরগি ছিলার পরে যেরকম বডি দেখা যায় না ওরকম আর কি, সেই বডি। তো এরপর 1500 মিটারের দৌড় শুরু হয় আর বাকি এই দৌড়ে লিড নিয়ে নেয় এবং এখানে বাকি এক সার্কেল অনেক দ্রুত করে দেয়, মানে মাত্র 25 সেকেন্ডে। তো টিচার এটা দেখে তো বিশ্বাসই করতে পারছিল না এটা কি হলো। টিচার ভাবে মাল আমি খাইছি না আমার স্টপ ওয়াচ খাইছে, ও সত্যি কি 25 সেকেন্ডে পুরো 100 মিটার দৌড়ে শেষ করে ফেললো। আর এরপর বাকি এত দৌড়াতে থাকে যে সে 500 মিটারের দৌড়ের ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। আর তারপর যখন আরেকবার টিচারের সামনে দিয়ে ঘুরে যায় তখন টিচার বলে, বাহ এটাও তো 800 মিটার দৌড়ের ওয়ার্ল্ড রেকর্ড, পৃথিবীতে একজন মাত্রই মানুষ রয়েছে, সেটা হচ্ছে বাকি, যে 800 মিটার দৌড় এত ফাস্ট কমপ্লিট করেছে। মনে হয় এবার আলামিনের 20 বছরের রেকর্ডটা ভেঙে যাবে। তো যাই হোক, এবারও বাকি সবার চেয়ে আগে লিডে ছিল, এইভাবেই দৌড়াতে থাকে আর বাকিও খুব এনজয় করছিল এবং সে মনে মনে বলছে, ভালোই হলো, অনেকদিন পরে আমার মাসল গুলোর একটু গরম হলো। আর টিচার তো মনে করে পুরো অবাক হয়ে দেখছিল, কিন্তু হঠাৎ করে বাকির স্পিড ধীরে ধীরে কমতে থাকে এবং হঠাৎ করে বাকি এত বেশি স্লো হয়ে যায় যে পুরো মনে করে যে তোমার মতো কচ্ছপ গতি। তবে বাকি ইতিমধ্যে যেটা করেছে 1000 মিটারের যে দৌড় ছিল সেটা কমপ্লিট করে ফেলেছে ওয়ার্ল্ড রেকর্ডের সাথে, মানে আলামিনের রেকর্ড ভেঙে করেছে। কিন্তু 1000 মিটার দৌড় করার পরে বাকি আর দৌড়াতে পারছিল না। আর এটাকে বলা হয় হচ্ছে মাসল ক্রাঞ্চ, মানে যাদের শরীরে অনেক বেশি মাসকুলাস তারা যদি অনেক বেশি দৌড়ায় তখন মাসল হয় কি মনে করে আটকে ধরে। ইভেন তোমরাও জানো যে যারা ফুটবলার রয়েছে তাদের কিন্তু প্রচুর ইনজুরি হয় অন্যান্য খেলোয়াড়দের তুলনায়, এবং যারা উসাইন বোল্ট বা যারা দৌড় দেয় তাদেরও কিন্তু প্রচুর ইনজুরি হয়। তো যাই হোক, টিচার এটা বুঝতে পারে যে বাকি যেহেতু মাসল অনেক বেশি, কারণ ও মাসুলে ব্যথা অনুভব করছে। তো এখানে লক্ষ্যে ব্যাপারটা এমন না যে বাকি কখনো দৌড়ায়নি, বাকি শক্তিশালী হওয়ার জন্য ওয়ান পাঞ্চ ম্যান হওয়ার জন্য অনেক হার্ড ওয়ার্ক করতো। তবে সে যে দৌড়গুলো দিত সেগুলো কিন্তু স্পিডের দৌড় ছিল না, সে দৌড় দিত হচ্ছে পিছনে মনে করো কয়েক টনের জিনিস নিয়ে তারপর টেনে টেনে সামনে যেত। ওখানে তো শক্তি বাড়ানোর দৌড় ছিল, মানে ওর মাইন্ডসেটটা ছিল এরকম যে আমি ওজন থাকবে পেছনে, আমি বডির শক্তি ইউজ করবো। কিন্তু এরকম ফ্রি দৌড়ালে হচ্ছে কি ওর ব্রেনটা আর বডিটা মিল খাচ্ছে না, তো ব্রেন বডির সাথে বডি ব্রেনের সাথে রেসপন্স করতে পারছে না। তো এই কারণে বাকি স্লো হয়ে গেছে। তবে তারপরে বাকি কোনো না কোনো ভাবে এই দৌড়টা শেষ করে, কিন্তু সবার শেষে, মানে আলামিনের রেকর্ডটা সে ভাঙতে পারে না। তো যাই হোক, এখানে ফিটনেস টেস্ট শেষ হয়ে যায় আর তারপর সবাই বাকির উপর হাসতে থাকে যে আইসে আলামিনের রেকর্ড ভাঙবে। তো যাই হোক, এখানে হাসার আরেকটা কারণও রয়েছে, সেটা হচ্ছে বাকি প্রথমে খুব জোরে দৌড়াচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে যে সে সবার লাস্টে দৌড় শেষ করেছে। তো সবাই যখন টিটকারি করছিল তখন টিচার বলে বাকি পাস করেছে। তো টিচার এখানে কারণটা বলে, বাকি অলরেডি দুটো ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে, সবচেয়ে ফাস্ট 500 মিটার, সবচেয়ে ফাস্ট 1000 মিটার। যদিও এটা রেজিস্টার হয়নি কিন্তু এটা অবশ্যই একটা ওয়ার্ল্ড রেকর্ড, এবং বাকির ভেতরে আলামিনের ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার সক্ষমতা আমি দেখতে পেয়েছি। তো এই জন্য বাকিকে আর কি পাস করে দেওয়া হয়। আর এরপর আমাদের টোকোগা এবং অন্যান্য কিছু মানুষদের দেখানো হয়। তো এখানে আমরা কাঞ্চি ইগারি নামের একজন লোককে দেখতে পাই যে একজন প্রফেশনাল রেসলিং চ্যাম্পিয়ন এবং সে খুবই শক্তিশালী, বাট ম্যাক্সিমাম টুর্নামেন্টে বাকি ওকে থার্ড রাউন্ডে হারিয়ে দিত। আর তারপর আরেকটা লোককে আমরা দেখি যার নাম হচ্ছে টাটেওকা, আর সে ফর্মাল ওয়ার্ল্ড জুডো চ্যাম্পিয়ন। তো তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে টোকুগার যে আন্ডারওয়ার্ল্ড অ্যারেনা রয়েছে সেখানে সেই সব চ্যাম্পিয়নদের মধ্যে ফাইট করার বদলে তাদের কোনো টাকাই দেয় না, কিন্তু তারপরে ওই সব ফাইটার অনেক গর্বিত অনুভব করে যদি তারা টোকুগার অ্যারেনায় ফাইট করতে পারে। এর কারণটা হচ্ছে পুরো পৃথিবীতে আন্ডারওয়ার্ল্ডে ব্রডকাস্ট হয় এবং এর সাথে তারা অনেক বেশি ফেমাস হয়ে যায়, মানে এটা একটা ইজ্জতের লড়াই বলতে পারো। তো ওদের কথাবার্তা চলার সময় সেখানে চলে আসে হচ্ছে সিকোরস্কি, আর সিকোরস্কি কে তোমরা তো চেনোই, ওই রাশিয়ান কয়েদি, মানে প্রথম এপিসোডে দেখানো 5 জনের একজন কয়েদি। তো সিকোরস্কি এসে করে কি টাকিওকার মাথায় কিছু প্লেট রাখে, আর টাকিওকা তো তোমার ওই যে জুডো চ্যাম্পিয়ন আর কি। তো এই কারণে টাকিওকা রেগে করে কি সিকোরস্কির কলার ধরে এবং বলে তোর অনেক চড়া মূল্য দিতে হবে। কিন্তু তখনই সিকোরস্কির কোটের মধ্যে দিয়ে টাকিওকের হাতের মধ্যে ব্লেড ঢুকে যায় আর তারপর সিকোরস্কি তার কোট খুলে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই টাকিওকার 2 হাত কিন্তু এই কোটে আটকে ছিল, সে চাইলেও এখন ফাইট করতে পারবে না। তো এটা দেখে সবাই তো খুব ভয় পেয়ে যায়, আর তখনই সাইকো সিকোরস্কির উপর আক্রমণ শুরু করে এবং একটা না এমন মারতে থাকে যে টাকিওকার চেহারা পুরো ফেটে যায় ভাই। আর এই অবস্থা করেছে শুধুমাত্র হাত ব্যবহার করে। আর তোমরা কিন্তু দেখেছিলে যে রাশিয়ায় যে নাম করা যে হিরো ছিল তারও কিন্তু মুখ একেবারে ভেস করে দিয়েছিল। তো যাই হোক, এরপর টাকিওকার নিচে পড়ে যায়, আর এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায়। আর এরপর সিকোরস্কি টোকুগাওয়াকে বলে চলো আমরা বাইরে যাই কিছু কথা বলি। আর অন্যদিকে আমাদের দেখা
দেখানো হয় একটু অ্যাম্বুলেন্স এসেছে, তাকে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আর তখন কানসে এই গাড়ি সিগোরস্কির উপর আক্রমণের চেষ্টা করে, কিন্তু সিগোরস্কি এই আক্রমণকে খুব সহজে ডস করে দেয়, থামিয়ে দেয়। আর তারপর সিগোরস্কি ওর উপরে আক্রমণ করা শুরু করে। আর তখন পেছন থেকে একজন কাঁপতে কাঁপতে এসে বলে, স্যার আমরা প্রস্তুত আছি, শুধু আপনার ফিরে আসার অপেক্ষা করছি। আর তখন সিগোরস্কি এটাই জাস্ট বলে, দেখো তার আমার জন্য অপেক্ষা করছে, আমি এখানে সময় দিতে পারছি না। কিন্তু চলে যাওয়ার সময় ইগারি বলে, আমি এটার প্রতিশোধ অবশ্যই নেব। কিন্তু এটা বলে সে যখনই পেছনে তাকায় তখনই সিগোরস্কি ওর উপর করে ডাবল কিক করে। আর এই কারণে ওর মুখ সরাসরি অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে লেগে। আর এটা দেখে তো মনে করো ওই সাধারণ লোকটা আর হচ্ছে টাকা গোয়া নাকি কি, ওরা দুজনেই ভয় পেয়ে যায়। আর তারপর সিগোরস্কি ওর মুখে ঘুষি দিয়ে সেই একই অবস্থায় ফাটিয়ে দেয়। ভাই সিরিয়াসলি এইসব দৃশ্য দেখাও তো মনে করো যে কষ্ট লাগে, পুরো ব্রুটাল, পুরো সাইকো। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই শুধুমাত্র সিগোরস্কি আর টোকুগাওয়া রয়েছে। আর পরের সিনে আমরা দেখতে পাই দুজনে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সিগোরস্কি তখন বলে, তুমি আমাকে কিন্তু এখনো বলনি আমরা কোথায় যাচ্ছি। আর তাছাড়া এমনিতেও আমার এখানে অনেক ভালো লাগছে। আর এর পরের সিনে আমাদের আবারও সেই পুলিশ স্টেশনের সিন দেখানো হয় এবং আমরা দেখতে পাই সাইকো শালা স্পেক আবার এখান থেকে পালিয়ে গিয়েছে। আর চলে যাওয়ার আগে সে লিখে গিয়েছে পুলিশদের উদ্দেশ্যে, আমি আবার দ্রুত এখানে ফিরে আসবো। মানে সিরিয়াসলি ভাই। তো যাই হোক, পরের সিনে আমাদের দেখানো হয় টোকুগাওয়া সিগোরস্কিকে তার আন্ডারগ্রাউন্ড অ্যারেনাতে নিয়ে এসেছে, যেখানে ফাইট হয়। আর এটা এমন একটা জায়গা, দুনিয়ার সকল শক্তিশালী ফাইটার এখানে আর কি মনে করো ফাইট করে আর কি। আর তখনই সেখানে বাকি 4 কয়েদিও চলে আসে। তো এটা দেখে টোকুগাওয়া তো অনেক খুশি হয়ে যায়। আর তাদেরকে দেখে সিগোরস্কি বলে, তুমি কি এদেরকে ডেকেছো? টোকুগাওয়া বলে, না, এরা নিজেদের ভেতরের আগুন এবং নিজেদের ইগোর জন্য সোজা এখানে উপস্থিত হয়েছে। আর এরপর টোকুগাওয়া তাদের সবাইকে স্বাগতম জানায়, যে স্বাগতম ফাইটার আমার বাপরা। আর তার আগে আমাকে তোমরা একবার বলো যে বাবারা তোমরা কেন এখানে একত্রিত হয়েছো। আর তখন সিগোরস্কি বলে, এই হালা বুড়া, তুই আমাকে এখানে নিয়ে আসলি। আর ওদিকে ডোরিয়ান বলে, আমি তো এখানে শুধুমাত্র এসেছি হারার অনুভূতি কেমন সেটা জানার জন্য। স্পেক তখন বলে, আমাকে আমার ভেতরের আগুন এই অ্যারেনাতে নিয়ে এসেছে, এখানে আমি আমার আগুন নিভাতে চাই। আর ইনাগি বলে, আমি আমার সারা জীবন খালি ফাইট করেছি আর এই জায়গাটা আমি খুব ভালো মতো চিনি, এই জায়গাটা আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আর শেষে ডোয়েল বলে, আমি এখানে এসেছি যাতে আমি শক্তিশালী ফাইটারদের সাথে ফাইট করতে পারি এবং হারার স্বাদ নিতে পারি। তো যাই হোক, এখানে ইনডাইরেক্টলি সবাই একটা কথাই বলে আর কি, সেটা হচ্ছে তারা সবাই হেরে যাওয়ার অনুভূতি কেমন সেটা জানতে চায়। আর তখনই দেখতে দেখতে এখানে আরো কিছু ফাইটাররা চলে আসে। আর তাদের মধ্যে সবচেয়ে প্রথমে আসে হচ্ছে এখানে পাকি হানমা, মানে এই অ্যারেনার কারেন্ট চ্যাম্পিয়ন। আর এরপর আমাদের দেখানো হয় ডোপো অরুচি এবং তার সাথে বেশ কিছু ফাইটার এসেছে যাদেরকে আমরা গত পর্বে দেখেছিলাম। তো বুঝতেই পারছো খুব শীঘ্রই ধুমধুমার ফাইট হতে চলেছে, মানে সামনের এপিসোড থেকে, মানে এই এপিসোড শেষ হয়ে গিয়েছে আর কি এখানে। তো যাই হোক, যে যাই বলুক, কোথাও কান দেওয়ার দরকার নেই। ট্রাস্ট মি, আমরা একটা সিরিজ যদি শুরু করি সেটার একটা সিজন না দেখা পর্যন্ত আমরা ওই সিরিজ দেখা বাদ দেবো না, ঠিক আছে? যে যাই বলুক, যদি কেউ খারাপ বলে যে হ্যাঁ আমি এটা দেখেছি এটা খারাপ, বাট সবার চয়েস তো এক নয়, এক একজনের চয়েস এক এক রকম হবে। তো দেখা গেল একজনের কাছে এই এনিমেটা খারাপ লেগেছে, তোমার কাছে ভালো লাগতে পারে। এই জন্য আমরা একটা সিজন পুরো শেষ করবো, তারপর তোমাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা ডিসিশন নেবো যে অ্যাকচুয়ালি আমরা পরের সিজন আনবো কি আনবো না। আর তাছাড়া এই এনিমের বিভিন্ন ক্লিপ সোশ্যাল মিডিয়াতে এত বেশি ভাইরাল যে আমার ব্যক্তিগত আগ্রহী অনেকে এই এনিমেটা নিয়ে। তো যাই হোক, 3 পর্ব দেখেছি, আমার কাছে খারাপ লাগে না, আশা করছি কোনো পর্বই খারাপ লাগবে না এবং আস্তে আস্তে আমরা আরো ঢুকে যাবো, আরো ভালোই লাগবে। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। তবে একটা কথা, রিয়েল লাইফে এবার বাকি হানমা হওয়ার চেষ্টা করো না, বুঝো নাই? কারণ রিয়েল লাইফে পুলিশ আছে, রিয়েল লাইফের পুলিশ এনিমির পুলিশের মতো অত দুর্বল না। তো ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।